কিন্তু যারা নতুন আমি তাদের মতো করেই পড়াবো। যারা ধরো কোনো এক ব্যাচে আছে কিন্তু ব্যাকআপ করার জন্য এখানে জয়েন করেছে, আমি তাদের প্রয়োজনের নিরিখে কিন্তু পড়াবো না। বুঝতে পারছো বিষয়টা? কারণ তারা তো প্যারালালি ২ টা ব্যাচে পড়ছে। এই পেছনের ব্যাকআপের জন্য তারা হয়তো ভাবতে পারে আমাদের তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। কিন্তু আমি তাড়াহুড়ো করে পড়াবো না। একেবারে অন্যান্য যেমন ব্যাচগুলোকেও ১ম থেকে যেরকম যতটুকু গুরুত্ব সহকারে, যতটুকু গভীরতা সহকারে পড়াতাম, এই ব্যাচেও কিন্তু তাই করব। ঠিক আছে? তাতে যদি কারো কাছে মনে হয় যে না এত ব্যাকআপের সময় আমার নাই, তাহলে সে তার মতো সিদ্ধান্ত নেবে। সেটা তার ব্যাপার। সুতরাং যারা একদম নতুন তারা অত্যন্ত নির্ভরতার সাথে পড়তে পারো। কোনো সমস্যার কিছু নাই। আমি কোনো তাড়াহুড়ো করে মানে আগাবো না। কোনো কিছু বাদ দিয়ে আগাবো না। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যারা একদম ধরো নতুন আমার কাছে নতুন, কিন্তু এর আগে হয়তো কোথাও না কোথাও পড়েছো, এটাই স্বাভাবিক। কারণ তোমরা তো ভর্তি হয়েছো প্রায় কত ৮-৯ মাস হয়ে গেছে বোধহয়। সুতরাং এই ৮-৯ মাস ধরে খুব কম স্টুডেন্টই আছে যারা একদম কি বলা যায় কোথাও না কোথাও জয়েন করে নাই। আ একাই আছে, একাই পড়ে। এরকম আছে সংখ্যায় খুব কম। এখন তো সবাই সচেতন। সুতরাং আমি ধরেও নিচ্ছি যে তোমরা সবাই কম বেশি কোথাও না কোথাও পড়েছো। কিন্তু সেটাও কিন্তু আমি কনসিডারেশন এ আনবো না। আমি ধরে নিব যে তোমরা কোথাও কিছু পড়োই নাই। আমি আমার মতো করে পড়াবো এবং সেইভাবে কোর্স কমপ্লিট করার জন্য যখন যতটুকু দরকার, যেখানে তাড়াতাড়ি দরকার তাড়াতাড়ি, যেখানে দরকার নাই সেখানে স্লো, যেরকম লাগে আমি সেরকম পড়াবো। তোমরা কি আমাকে এই কি বলা যায় এখতিয়ার বা অনুমতি এটা দিচ্ছ কিনা সেটা আগে বলো? জি জি স্যার। স্যার। স্যার অবশ্যই স্যার। অনুমতি না স্যার, আপনাকে ইখতিয়ার দিচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না, এটা তো সমস্যার কিছু নাই। সব সমস্যার কিছু নাই। অভিভাবক বা বড়রা যে ছোটদের কাছ থেকে অনুমতি নিতে পারে না, এটা অবশ্যই কিন্তু ঠিক না। নিতে অবশ্যই পারে। আবার যেমন আমরা অনেক সময় ভাবি যে একজন শিক্ষক সে ছাত্রছাত্রীদেরকে কি সালাম দিতে পারে? অবশ্যই পারে। আমি তোমাদের সালাম দিব, আবার তোমরাও আমাকে সালাম দিবা। আমি তোমাদের কাছ থেকে এই ব্যাচের মালিক হচ্ছ তোমরা। আমি তোমাদের পথ প্রদর্শক। কিন্তু তোমাদের ছাড়া আমার কিন্তু অস্তিত্ব শূন্য। সুতরাং আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক যেভাবে করলে ভালো হয়, আবার তোমাদের কাছ থেকেও আমি পরামর্শ নিব। তোমরা অবশ্যই আমাকে এখানে আমি যে একদম একটা ডিক্টেটর, ওয়ান ওয়ে সিস্টেম সেরকম না। তোমরাও মতামত দেবে তোমাদের প্রয়োজন মাফিক এবং সবাই আলোচনা করে যেভাবে ভালো হয় আমরা পড়বো। ঠিক আছে? আর কথা না বাড়াই। এখন শোনো, সবার ১ম যে অধ্যায়টা তোমাদের আছে উদ্ভিদ বিজ্ঞান, সেটা হচ্ছে কোষ ও তার গঠন। ঠিক না? এই অধ্যায়টা দিয়েই আমরা ১ম শুরু করব। সবার ১ম যে শব্দটা এসে যায় সেটা হচ্ছে কোষ। যাকে আমরা ইংরেজিতে বলবো সেল, তাই না? সেল। এই শব্দটা ১ম বিজ্ঞানী রবার্ট হুক ব্যবহার করেন। ও আরেকটা কথা বলে নেই, আমি যখন ১ম এ কিছু লেখাবো এগুলো তোমরা প্রয়োজন যখন হবে তখন রাফ খাতায় লিখবা। তোমরা তো একদম নতুন যারা তাদের বোঝার জন্য বলছি। আমি যখন ধরো কোনো কথাবার্তা বলবো, আমি আমার খাতাটাকে কিন্তু রাফ খাতা হিসেবে ব্যবহার করব। তোমরাও একটা রাফ খাতা পাশে রাখবা, আবার একটা নোট খাতা পাশে রাখবা। যখন আমি এরকমের কিছু কথা বলবো বা লিখবো, প্রয়োজনে তুমি সেটা রাফ খাতায় লিখতে পারো। না লিখলেও তেমন সমস্যা নাই। এরপরে দেখা যাবে যে ওই সবটা মিলিয়ে আমি কিন্তু আবার একটা নোট তোমাদের বলবো। সেটা শুনে, শুনে তোমরা কিন্তু নোটটা লিখবা। বইয়ের যা কিছু টপিকস আছে সবকিছুই কিন্তু আমাদের নোট করতে হবে। এর মধ্যে কিছু টপিকস আছে একদম সোজা। প্রয়োজন বোধে একদম বই থেকেই হুবহু আমরা তুলবো। আবার কিছু টপিকস আছে বোঝার মতো, সেগুলো আমি বুঝিয়ে দিব। যখন যেরকম, কিন্তু আমাদের টার্গেট থাকবে বইয়ের সমস্ত অধ্যায়ের সমস্ত টপিকস আমাদের নোটে থাকবে। এজন্য আমি তোমাদের বাছাই করা খাতা কিনতে বলেছি, যে খাতায় তোমরা নোট করবা। ধরো যখন তোমরা বোর্ডের পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু এই বই পড়ে যাওয়ার সময় পাবা না তোমরা। আমি ওইভাবেই তোমাদের নোটটা করাবো যেন নোটের মধ্যে সবকিছু থাকে। এইজন্যই বলেছি যে ১ম দিকের ক্লাসগুলো হবে অনেকটা প্রস্তুতিমূলক, তোমাদেরকে প্রস্তুত করা। ১টা ২টা ক্লাস এরকম প্রস্তুতিমূলক হবে। আমার এই কথাগুলো পরিষ্কার কি তোমাদের কাছে যাচ্ছে না ইন্টারাপশন হচ্ছে? স্যার স্পষ্টভাবে শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? ঠিক আছে, স্যার হ্যাঁ। আজকে নেটওয়ার্ক খুব ভালো আছে। খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। নেট ভালো থাকলে পড়তেও ভালো লাগে। তো যেটা বলছিলাম, আরেকটা জিনিস বলি, তোমরা ধরো এই ইন্টারমিডিয়েটে খেয়াল করো, তোমরা কিন্তু
বিভিন্ন সাবজেক্ট পড়ছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি এসব সাবজেক্ট পড়তেছো। কিন্তু ইন্টারমিডিয়েটের পরে যখন তোমরা পড়াশোনা করবা তখন কিন্তু এতগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হবে না। অনেক পড়তে হবে, কিন্তু এতগুলো মানে মিসেলেনিয়াস সাবজেক্ট পড়তে হবে না। যেমন ধরো তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, সেখানে তো অনেকগুলো আছে, যেমন মনে করো মেডিকেলে পড়বা, অথবা মনে করো মাইক্রোবায়োলজি পড়বা, অথবা কেউ বোটানি পড়বা বা জিওলজি পড়বা বা ফার্মেসি পড়বা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বা বা বায়োকেমিস্ট্রি পড়বা। তখন কিন্তু ওইটার আঙ্গিকেই তোমাকে বাকি পড়াশোনাটা করতে হবে। তখন তোমাকে এই ফিজিক্স, ম্যাথ এসব বেশি একটা পড়তে হবে না। কেমিস্ট্রি পড়তে হবে, যদি বায়োলজিক্যাল সায়েন্স পড়ো তাহলে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে। এই কিন্তু আদার্স সাবজেক্ট গুলো কিন্তু পড়তে হবে না। এই আবার যদি ধরো ম্যাথমেটিক্যাল সায়েন্স যেগুলোকে বলা হয়, যেটাকে ফিজিক্যাল সায়েন্স বলে, ওইভাবে যদি তুমি ক্যারিয়ার ডেভেলপ করো, তাহলে তুমি ধরো বুয়েটে পড়ো বা কুয়েট টুয়েট ইঞ্জিনিয়ারিং এইগুলোতে পড়ো, অথবা অ্যাপ্লাইড ফিজিক্স এর যে সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, এসব অনেক সাবজেক্ট আছে, স্ট্যাটিস্টিক্স আছে, এগুলো ম্যাথমেটিক্স আছে, এগুলো যাই কিছু পড়ো, তখন তোমাকে ওই সাবজেক্ট গুলোই পড়তে হবে। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে, তো ইন্টারমিডিয়েটে যেহেতু সবকিছু মিসলেনিয়াস পড়তে হয়, এর মধ্যে কোনো কোনো সাবজেক্ট কারো ভালো লাগে, আবার কোনো কোনো সাবজেক্ট কারো ভালো লাগে না। এই এখন এই সাবজেক্ট ভালো লাগার উপরে ভিত্তি করে তোমাকে কিন্তু টার্গেট করতে হবে তোমার কেরিয়ারটা ডেভেলপ করবা। যেমন যাদের ওই ফিজিক্যাল সায়েন্সের উইংটা ভালো লাগে, হ্যাঁ, তারা ওই দিকটাতে বেশি জোর দিবা। ভর্তি পরীক্ষাগুলো ওইটার উপরে ভিত্তি করে দিয়ে যেন তুমি কোথাও কোয়ালিফাই করো সেদিকে খেয়াল করবা। তখন তুমি ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, হ্যাঁ, যে ফিজিক্স যেটা, এটা খুব ভালোভাবে পড়বা। আবার কেমিস্ট্রির মধ্যে যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন, এটা বেশি বেশি পড়বা। তাহলে তুমি ওই কি বলা যায় ম্যাথমেটিক্যাল সায়েন্সের যে কেরিয়ার আছে ওইদিকে তুমি শাইন করতে পারবা। এদিকটা একটু কম গুরুত্ব দিলেও চলবে। আর যদি তুমি বায়োলজিক্যাল সায়েন্সের যে শাখাগুলো বললাম, মেডিকেল থেকে শুরু করে আদার্স সবগুলোই বায়োলজিক্যাল সায়েন্স, তো এইদিকে যদি তুমি ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, তাহলে বায়োলজিটার উপরে গুরুত্ব দিবা আর অর্গানিক কেমিস্ট্রির উপরে বেশি গুরুত্ব দিবা। আচ্ছা, এখন চলে আসি আমার বায়োলজিতে গুরুত্ব দেওয়ার ব্যাপারে। বায়োলজিতে ধরো তুমি যদি মেডিকেলের বিষয়ে বলি, সবাই বেশিরভাগই হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে যখন পড়ে মেডিকেলটাকে ফার্স্ট টার্গেট রাখে। তো সেক্ষেত্রে তোমার মেডিকেলে তোমার 100 নাম্বারের যে এমসিকিউ হবে, 100টা এমসিকিউর মধ্যে 30টা থাকবে এই বায়োলজি থেকে, 30টা থাকবে বায়োলজি থেকে, 25টা থাকবে কেমিস্ট্রি থেকে। এগুলো হয়তো তোমরা অনেকেই জানো। হ্যাঁ, 30টা বায়োলজি থেকে আসবে মেডিকেলে, 25টা আসবে কেমিস্ট্রি থেকে, এবং কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রি যেটা জৈব রসায়ন, যেটা হয়তো তোমরা সেকেন্ড ইয়ারে বেশি পড়বা, সেটা থেকে বেশি কোশ্চেন আসবে। তো কেমিস্ট্রি হচ্ছে 25, আর ফিজিক্স হচ্ছে তোমার 20। হ্যাঁ, ফিজিক্স হচ্ছে 20। তাহলে এই কত, 30 আর 25 55 আর 20 75। আর যে 25 তার 15 হচ্ছে ইংরেজি আর 10 হচ্ছে বাংলা। বাংলা সাধারণ জ্ঞান এটা মিলায় আর কি। সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান, হ্যাঁ, সাধারণ জ্ঞানের বাংলার সাধারণ জ্ঞানের মধ্যে দেখা যায় ওই বইয়ের নাম টাম দেয়, অমুক বই কে লিখছে, এইসব আসে অনেক সময়। তো এই গেল হচ্ছে তোমার 100 নাম্বারের ডিস্ট্রিবিউশন। তাহলে 30 নাম্বার হচ্ছে তোমার বায়োলজি। সেক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রিও গুরুত্বপূর্ণ কম না, যেহেতু ওখানে মাত্র 5 কম 25। আবার ফিজিক্সের গুরুত্বও কম না, সেখানে 20। এগুলো সবই তোমরা বুঝো, ওইভাবে তোমরা গুরুত্ব দিবা। কিন্তু এখন বায়োলজিতে যে 30, এইটার দিকে আমি আলোকপাত করতে চাই। তোমার বেশিরভাগ ক্ষেত্রেই একটা একটা বই অনেক স্টুডেন্ট কেনে। যেমন ফার্স্ট পেপারে কেনে হাসানের বই, আর সেকেন্ড পেপারে কেনে গাজী আজমলের বই। কিন্তু যদি তুমি এই বায়োলজির 30টা এমসিকিউ সব কমন পেতে চাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার এই একটা বই কিনলে সব এমসিকিউ তুমি কমন পাবে না। এই জন্য আমি অনুরোধ করব অন্তত বোটানির 2টা বা 3টা বই, 3টা না হলেও মিনিমাম 2টা, আর জিওলজিরও মিনিমাম 2টা বই তোমরা কিনবা। যেমন বোটানির হাসানের বই তো কিনবাই, সাথে পারলে বিলকিস বানু বা মাজেদা বেগম যেটাকে বলে ওইটা কিনতে পারো, অথবা আশরাফ উদ্দিনের বই আছে, বেশ কিছু বই আছে, অক্ষরপত্র প্রকাশনীর বই আছে ফার্স্ট পেপারের, সেগুলোর যে কোনো একটা তুমি কিনবা। হাসান তো কিনবাই, যেহেতু কলেজে ওটা পড়াবে। আবার এদিকে কি বলা যায়, প্রাণীবিজ্ঞান, হ্যাঁ, প্রাণীবিজ্ঞানে তুমি কি বলা যায়, আজমলের বই তো কিনবাই। পাশাপাশি তুমি মাজেদা বেগমের বই কিনতে পারো, বা আব্দুল আলিম আছে, বা মেঘনাথ সাহা আছে, এরকম বেশ কিছু রাইটারের বই আছে, প্রত্যেকটাই ভালো। এগুলো কিন্তু প্যারালালি একটা 2টা কিনবা। তাহলে তুমি আশা করতে পারো যে বোর্ডের পরীক্ষাও ভালো করবা, আবার কি বলা যায় ভর্তি পরীক্ষাও ভালো করবা। তো বোর্ডের পরীক্ষাও কিন্তু ভালো করাটাকে গুরুত্ব দিতে হবে, কারণ সৃজনশীল পদ্ধতি যেহেতু, এখানে কি বলা যায়, অনেক সময় দেখা যায় যে প্রস্তুতি ভালো থাকলেও সৃজনশীল কৌশলটা ভালোভাবে না জানার কারণে অনেকের পরীক্ষা খারাপ হয়ে যায়, এ প্লাস অনেক সময় থাকে না। তো এরকম প্রতি বছরই অনেক হয় স্টুডেন্ট যে হয়তো সে মেডিকেল এমন ভাবে টার্গেট করছে যে ইন্টারমিডিয়েটের পরে ভর্তি পরীক্ষার পরেই সে মেডিকেলের কোচিং টোচিং করা শুরু করে দিয়েছে, কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পরে দেখা যাচ্ছে সে এ প্লাস পায় নাই। তখন কিন্তু সে ব্যাক টু দ্য প্যাভিলিয়নের মতো অবস্থা হয়।
সুতরাং অবশ্যই এ প্লাসটা এনশিওর করতে হবে, তারপরে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে হবে। আর এমনও হতে পারে, কথা চলছে যে তোমাদের ব্যাচ থেকে এ প্লাস হয়তো 90% নাম্বারে করতে পারে। আর সেক্ষেত্রে জিপিএটা 5 না করে জিপিএ 4 করবে, এরকম করার সম্ভাবনা আছে। কিন্তু জিপিএ 4 পেতে হলে তোমাকে 90% নাম্বার পেতে হবে, তো সেইটাই এ প্লাস বলে গণ্য হবে। তো এরকম যদি করে তাহলে 90% নাম্বার কিন্তু অনেক। এখন যেরকম খুব সহজেই এ প্লাস পাওয়া যায়, তখন কিন্তু আর সেটা সম্ভব হবে না। তো তখন কিন্তু একটা তুমি ইয়েতে ভুগবা, যদি এ প্লাস মিস হয়ে যায় তখন তোমার কাছে কিন্তু খুব একটা মানে কি বলা যায়, একটা ইয়েতে ভুগবা, হীনমন্যতায় ভুগবা, যে হারে আমি এ প্লাস পেলাম না। 80% নাম্বার পেয়েও তুমি এ প্লাস পাচ্ছ না, তখন একটা হীনমন্যতা তৈরি হবে। তো এনিওয়ে, নেগেটিভ দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে, আবার সেটা ভেবেই আমাদেরকে কৌশল নির্ধারণ করতে হবে। তো যেটা আমি বলছিলাম, যদি বায়োলজিক্যাল সায়েন্সে, একটু লাইনে থাকো, তো যেটা বলছিলাম, যদি তোমার বায়োলজিক্যাল সায়েন্সে ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই 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 বোটানি জুওলজি একাধিক রাইটারের বই কিনবা। তো কিছু কথা বললাম, এরকম মাঝে মধ্যে আরো কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা আমি বলবো পড়ার ফাঁকে ফাঁকে। এখন আবার একটু পড়বো। তো এই কোষ শব্দটা কে প্রবর্তন করেছেন জানো তোমরা? বিজ্ঞানী রবার্ট হুক, তাই না? এটা আমরা অনেকেই জানি। বানানটা হচ্ছে এরকম, WHOOKE, রবার্ট হুক। এবং এটা 1665 সালে, 1665 সালে। আসলে মজার বিষয় হচ্ছে রবার্ট হুক কিন্তু একসময় কি বলা যায়, পাদ্রী ছিলেন, ফাদার যাকে বলে হয়। তো উনি মাইক্রোস্কোপ ডেভেলপ করেছেন। মাইক্রোস্কোপ ছিল সরল মাইক্রোস্কোপ, কিন্তু যৌগিক অনুবীক্ষণ যন্ত্র উনি ইয়ে করেছেন, ডেভেলপ করেছেন। করার পরে উনি কৌতূহলবশত আগের দিনে বোতলের উপরে যে কাঠের সিপি লাগাতো, আমরাও ছোটবেলায় দেখছি, এখনো আছে, ওই যে হোমিওপ্যাথিক যে ছোট ছোট বোতলের মধ্যে ওষুধ বিক্রি করে, ওদের কিন্তু এরকমের বোতলের ছিপি লাগানো থাকে রাবারের। বুঝতে পেরেছো? দেখেছো কিনা আমি জানি না। সেই রাবারের একটা সিপি মানে কর্ক, সেটা উনি কেটে পাতলা করে মাইক্রোস্কোপের নিচে কৌতূহল বশত দেখছিলেন। রাবারের না, কাঠের ছিপি, আমি সরি ভুল বলে ফেলেছি, কাঠের ছিপি। রাবারের ছিপি তো এখন ইউজ করে, ওইটা মাথায় চলে আসছে। কাঠের ছিপি আর কি, কাঠের কর্ক। এখনো কিন্তু অনেক সময় আমরা দেখি যে এক ধরনের নরম কাঠের কর্ক ওই হোমিওপ্যাথিকের বোতলের মুখের মধ্যে লাগানো থাকে। তো আগে সব বোতলেই এরকম কাঠের কর্ক লাগানো থাকতো। সেই কাঠের কর্ক প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে যখন উনি অবজার্ভ করলেন, তখন উনি এরকমের কতগুলো গঠন দেখতে পেলেন। এরকম, এরকমের কতগুলো গঠন উনি দেখতে পেলেন। এরকম দেখতে, অনেকটা এরকম। তো যখন এরকমের কতগুলো গঠন উনি দেখতে পেলেন, তখন ওনার মনের মধ্যে আসলো যে এই জিনিসটা তো ছোট ছোট ঘরের মতো। আসলেই তাই, কোষগুলো কিন্তু ছোট ছোট ঘরের মতো, অধিকাংশ কোষ। এবং উনি যখন ওই গির্জায় ছিলেন, তখন গির্জাতেও যারা পাদ্রী, তাদের থাকার জন্য যে ছোট ছোট ঘর ছিল, সেগুলোকে বলা হতো সেল। সেল, এখনো এই শব্দ বলা হয়। যেমন এই যে কি বলা যায়, জেলখানায় কয়েদিরা যে ছোট ছোট ঘরে থাকে, তাকে কিন্তু সেল বলে। কন্ডেম সেল বা অমুক সেল তমুক সেল। তো এই সেল শব্দের অর্থ হচ্ছে ছোট ঘর। তো বিজ্ঞানী রবার্ট হুক যখন এই কাঠের ছিপি পর্যবেক্ষণ করে ছোট ছোট ঘর দেখলেন, উনি তখন তার নাম দিলেন সেল। এই কিন্তু সেল শব্দটা প্রথম ব্যবহার করা শুরু হলো। আর ইংরেজি লেটিন একটা শব্দ আছে, সেটাও উনি মাথায় রেখেছিলেন, কারণ লেটিন সেলুলার শব্দটার অর্থই হচ্ছে স্মল রুম। সেখান থেকে কিন্তু এই সেল শব্দটা উনি আহরণ করেছেন। তাহলে এটা নিয়ে, এই যে এতক্ষণ ধরে কথা বললাম, এটা নিয়ে আমরা একটা লাইন নোট করব। লেখো, এবার তোমরা রাফ খাতায় নোট করতে, কি বলা যায়, নোট খাতায় নোট করতে পারো। ও আরেকটা তথ্য দিয়ে বলি, যেদিন যে ক্লাস করবা সবসময় তারিখ দিয়ে লেখা শুরু করবা, এটা কখনো মিস করবা না। যেমন এই প্রথমেই কোনায় একটা তারিখ দিবা। আজকের তারিখ কত বলো তো? 17? 17/2। হ্যাঁ, 17/2/21।
এইটা কিন্তু কখনো মিস করবা না, সব সময় তারিখ দিয়ে তারপর নোট করতে শুরু করবা। তাহলে কি হবে, এই ধরো আজকে তুমি নোট করলা, যা কিছুটুকু করলা, পরের দিন আবার ধরো 19 তারিখে আমি যদি তোমাদের ক্লাস নেই, তাহলে ওই দিন একটা তারিখ দেওয়া থাকবে, তাহলে একটা চ্যাপ্টার আমি কয়টা ক্লাসের মধ্যে শেষ করলাম সেই হিসেবটা তোমার কাছে থাকবে। এক, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে, ধরো তুমি কি বলা যায়, কেউ একজন তোমাকে জিজ্ঞেস করলো যে গতকালকে তো আমি ক্লাস করতে পারিনি, তুমি করছো কিনা, স্যার কি পড়িয়েছে তোমার কাছে জিজ্ঞেস করলো, অথবা আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম, তারিখ দেওয়া না থাকলে কিন্তু তুমি সঠিক উত্তর দিতে পারবে না, যে কোন জায়গা থেকে আমি গতকালকে পড়তে শুরু করছি তা তুমি বলতে পারবে না। যে কারণে অবশ্যই যেদিন যেটা নোট করবা তারিখ দিয়ে শুরু করবা, এটা মনে রাখবা। আবার ধরো কোনো কারণে তোমার একদিন একটা ক্লাস মিস হয়ে গেল, হ্যাঁ একটা ক্লাস মিস হয়ে গেল, তো তুমি আজকে ধরো 17 তারিখ, আজকে তুমি ক্লাস করলা, 19 তারিখে ক্লাসটা তোমার মিস হয়ে গেল, তুমি পরে আবার 21 তারিখ ক্লাস করতে আসলা, তোমার দায়িত্ব হবে অবশ্যই 21 তারিখে ক্লাস করার আগে, হ্যাঁ তোমার কোনো এক বন্ধুর কাছ থেকে যে 19 তারিখের ক্লাসটা করেছে, যেটা তোমার মিস হয়ে গেছে, ওর কাছ থেকে জেনে নেওয়া যে স্যার কি পড়িয়েছে, কত পৃষ্ঠা লাগছে তোমার নোট করতে। তাহলে তুমি কি করবা, আজকে 17 তারিখে তুমি নোট করলা, 21 তারিখে নোট শুরু করার আগেই 19 তারিখে ক্লাসের জন্য অতগুলো পৃষ্ঠা তুমি খালি রেখে তারপর 21 তারিখে নোট শুরু করবা। আমার কথাগুলো কি বুঝতে পারছো না পারছো না? জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, তাহলে তোমার কি হবে, তাহলে তোমার কি হবে, তোমার যেন এমন না হয় যে কোনো একটা ক্লাস মিস আছে, তোমার কোনো একটা ক্লাস মিস থাকতে পারবে না। তুমি খালি দেখবে এরকম 17-র পরে 19, 19-এর পরে 21, এটা যখন তুমি একটা চ্যাপ্টার পড়ার শেষে তারিখগুলো পর পর দেখতে পাবা তোমার খাতায়, এবং তুমি নিশ্চিত থাকবা যে তোমার কোনো ক্লাস মিস হয় নাই, মানে কোনো নোট মিস হয় নাই, ক্লাস মিস হতে পারে কিন্তু নোট তোমার মিস হয় নাই, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, কনফিডেন্স গ্রো করবে। আর ওই যে ক্লাসটা মিস করলা 19 তারিখের, সেটার জন্য তুমি কি করবা, তুমি তোমার বন্ধুর কাছ থেকে অবশ্যই রিকোয়েস্ট করে ক্লাস নোটটা কালেক্ট করে নিবা। এখন তো সবার হাতে মোবাইল আছে, কষ্ট করে যখন তুমি অফলাইনে যাবা তখনও কোনো এক বন্ধুর কাছ থেকে ক্লাস নোটটা ছবি তুলে নিবা, ঠিক আছে, নিয়ে ওই যে জায়গা খালি রাখছো সেখানে তুমি ক্লাস নোটটা অবশ্যই তুলে ফেলবা, যেন কোনো একদিনের ক্লাস নোট তোমার খাতায় মিস না থাকে। তাহলে কি হবে, ধরো আজকে তোমার বোর্ডের পরীক্ষা শুরু হলো, আজকে বোটানি পরীক্ষা, দেখা যাবে একদিন পরেই হয়তো জিওলজি পরীক্ষা, তখন তোমার কিন্তু ওই যে বই খুঁজে খুঁজে পড়ে পরীক্ষার হলে যেতে পারবা না, বুঝতে পারছো, কারণ তুমি 2টা বা 3টা রাইটারের বই পড়ছো, যেমন আমি তোমাদের 2-3 রাইটারের বই মিলায় নোট করে দিব, তোমার কি পরীক্ষার আগের দিন এই 2-3 রাইটারের বই পড়ে পরীক্ষার হলে যাওয়ার সময় হবে? হবে না। কিন্তু তুমি যদি আগে সাবধান থাকো এবং যত্ন সহকারে সব নোট তুমি তুলে রাখো, তাহলে তোমার মধ্যে ওই ভয় কাজ করবে না যে আমার কাছে কি নাই, কি আছে কি নাই, তুমি খালি নোটটা পড়েই পরীক্ষার হলে যাবা, নোট পড়েই পরীক্ষার হলে তুমি কনফিডেন্টলি যেতে পারবা। কিন্তু তোমার যদি ক্লাস নোটের মধ্যে গ্যাপ থাকে তাহলে কিন্তু তুমি একটা বিপদে পড়বা, তখন তুমি পরীক্ষার আগের দিন পাগল হয়ে যাবা যে বই পড়বা নাকি নোট পড়বা, তখন এই নোটও তোমার কাছে অপ্রয়োজন মনে হবে, আবার প্রয়োজন মনে হবে, বইও তোমার কাছে প্রয়োজন মনে হবে, আবার অপ্রয়োজনীয় মনে হবে, তখন তোমার অবস্থা হবে কিন্তু বিদিশা। কথাগুলো কি বুঝতে পারছো না পারো নাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই প্রতিদিনের নোট জোগাড় করবা, নোট করবা, এই এক। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার যদি কোনোদিন হয়তো খারাপ লাগে, হ্যাঁ তোমার হয়তো খারাপ লাগতেছে যে আজকে আমি ক্লাসে ভালো মনোযোগ দিতে পারবো না, তুমি খালি ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকো, তোমার কিছু নোট করতে ইচ্ছে করতেছে না, তাও করার দরকার নেই, অফলাইনের পড়ার কথা বলছি, আবার অনলাইনেও এই একই কথা, তোমার আজকে নোট করতে ইচ্ছে করতেছে না, হ্যাঁ তুমি খালি ক্লাসে থাকতে থাকো, শুনতে থাকো, রেকর্ডটা লাগলে পরে দেখে নিও, কিন্তু অবশ্যই ক্লাস মিস করবা না, এটা আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ, যত কষ্টই হোক যেভাবেই হোক ক্লাসগুলো করবা। আর আমি মাঝে মধ্যে পরীক্ষা নিব, সেই পরীক্ষাগুলো দিবা। অনেক সময় অনেকে খুব মেধাবী থাকে কিন্তু উন্নাসিকতার জন্য, কোনো কিছুকে সিরিয়াসলি না নেওয়ার জন্য সে কিন্তু পিছিয়ে পড়ে, ওই সেই ছোটবেলার কচ্ছপ আর খরগোশের গল্পের মতো। নিজেকে কখনো খুব বেশি মেধাবী ভাববা না, তুমি হয়তো বরিশাল শহরের মধ্যে মেধাবী, কিন্তু যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা সারা বাংলাদেশে তোমার মতো হাজার হাজার মেধাবী আছে, তোমার কিন্তু তাদের সাথে কম্পিট করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। সো
নিজেকে মেধাবী বেশি ভেবে খুব বেশি আত্মতৃপ্তি বোধ করার তেমন কোনো সুযোগ নাই। আর কোনো কথা না বাড়াই, একটা লাইন লিখতে চাচ্ছিলাম, সেটি লিখি। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কাঠের ছিপি পর্যবেক্ষণ করে প্রথম কোষ আবিষ্কার করেন। এবং সেল নামকরণ করেন। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে প্রথম কাঠের ছিপি পর্যবেক্ষণ করে কোষ আবিষ্কার করেন এবং সেল নামকরণ করেন। দাড়ি সাথী লেখো, ল্যাটিন সেলুলা, ল্যাটিন সেলুলা CELLULA সেলুলা শব্দের অর্থ স্মল রুম, যা থেকে সেল শব্দটি আগত। দাড়ি ল্যাটিন সেলুলা শব্দের অর্থ স্মল রুম, যা থেকে সেল শব্দটি আগত। ষোলশো সালে বিজ্ঞানী রবার্ট হুক কাঠের ছিপি পর্যবেক্ষণ করে প্রথম কোষ আবিষ্কার করেন এবং সেল নামকরণ করেন। ল্যাটিন সেলুলা শব্দের অর্থ স্মল রুম, যা থেকে সেল শব্দটি আগত। লিখছো কিনা বলো? ঠিক আছে, ঠিক আছে। এই যে একটা লাইন লিখলা, এখান থেকে কিন্তু 2-3টা এমসিকিউ দিতে পারে, 2-3টা এমসিকিউ তৈরি করা যায়। কার যেন নেটের সমস্যা, কথা বলতে যাচ্ছে শুনতে পাচ্ছি না, প্লিজ পরে কথা বলো। তো যেটা বলছিলাম যে বায়োলজিতে লাইনে লাইনে এমসিকিউ করা যায়। এই কারণে যে যত বেশি একটু মনোযোগ দিয়ে বই পড়বে তার এমসিকিউ তত বেশি ভালো হবে। আচ্ছা, এর পরের লাইন লেখো, সাথেই লেখো। মাইক্রোগ্রাফিয়া, এটা একটা বইয়ের নাম। মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে রবার্ট হুক কোষ বিষয়ে তার আবিষ্কার প্রকাশ করেন। মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে রবার্ট হুক কোষ বিষয়ক তার আবিষ্কার প্রকাশ করেন। শেষ সেন্টেন্সটা একটু আবার বলেন। হ্যাঁ, মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে, মাইক্রোগ্রাফিয়া রবার্ট হুকের বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে রবার্ট হুক কোষ বিষয়ে তার আবিষ্কার প্রকাশ করেন। মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে রবার্ট হুক কোষ বিষয়ে তার আবিষ্কার প্রকাশ করেন। লিখেছো বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, বইয়ে অনেক তথ্য আছে, কিন্তু তোমরা অত ভালো বুঝবা না যে কোন তথ্য গুরুত্বপূর্ণ কোন তথ্য গুরুত্বপূর্ণ না। সেটা তোমরা হয়তো অত ভালো বুঝবা না, কিন্তু আমরা জানি। আমরা তো ধরো এই 15 বছর ধরে এই একই কাজ করতেছি, যে কারণে আমাদের এটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এই তোমরা তোমাদের মতো করে মাঝে মধ্যে বইটই দেখবা ভালো করে, কিন্তু যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি সব নোটে দিয়ে দিব, আশা করি অসুবিধা হবে না। এবার লেখো, বিজ্ঞানী স্লেইডেন অন্য অন্য একটা লাইনে লাগবে। হ্যাঁ, ওর সাথেই লাইন লিখতে থাকবে, একটার পর একটা লাইন লিখতে থাকবা, প্যারা যখন হবে আমি বলবো। সাথী লেখো, বিজ্ঞানী স্লেইডেন SCHLEIDEN বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান SCHWANN বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান কোষ বিষয়ে
দুটি মতামত প্রকাশ করেন। বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান কোষ বিষয়ে দুটি মতামত প্রকাশ করেন যাকে কোষ তত্ত্ব বলা হয়। কোষ তত্ত্ব, সেল থিওরি। বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান কোষ বিষয়ে দুটি মতামত প্রকাশ করেন যাকে কোষ তত্ত্ব বলা হয়, সেল থিওরি বা কোষ তত্ত্ব। বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান কোষ বিষয়ে দুটি মতামত প্রকাশ করেন যাকে কোষ তত্ত্ব বলে। লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো, সাথেই লেখো, সাথেই লেখো তাদের মতে, তাদের মতে, তাদের মতে। নাম্বার 1 লেখো, তাদের মতে। নাম্বার 1 লেখো, কোষ হলো জীবের সকল গঠন ও কাজের একক। কোষ হলো জীবের সকল গঠন ও কাজের একক। তাদের মতে নাম্বার 1 লেখো, কোষ হলো জীবের সকল গঠন ও কাজের একক। কোষ হলো সকল জীবের গঠন ও কাজের একক। নাম্বার 2 লেখো, সকল কোষের উৎপত্তি হয় পূর্বতন কোষ বিভাজনের মাধ্যমে। সকল কোষের উৎপত্তি হয় পূর্বতন কোষ বিভাজনের মাধ্যমে। সকল কোষের উৎপত্তি হয় পূর্বতন কোষ বিভাজনের মাধ্যমে। স্যার পূর্বতন মানে কি? মানে হচ্ছে আগের, প্রিভিয়াস। অর্থাৎ এই কোষটা কোত্থেকে আসলো, তার আগের কোষটা থেকে এটা তৈরি হয়েছে। যে কোনো কোষ তৈরি হয়েছে তার প্রিভিয়াস কোনো একটা কোষ থেকে। সকল কোষ তৈরি হয় তার পূর্বতন কোষ থেকে বিভাজনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে। সকল কোষ তৈরি হয় তার পূর্বতন কোষ বিভাজনের মাধ্যমে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। ঠিক আছে, এবার লেখো, একটু লাইনে থাকো। একজন বিজ্ঞানীর নাম দিতে চাই, খুঁজে পাচ্ছি না, দেখি একটু নাম দিতে পারলে ভালো হয়। না, নাম তো পেলাম না। পাওয়া গেছে, আচ্ছা লেখো, বিজ্ঞানী ফ্লেমিং। এবার লেখো বিজ্ঞানী ফ্লেমিং। নাম দেখা যাচ্ছে নিশ্চয়ই। বিজ্ঞানী ফ্লেমিং, কমা, ওয়ালডেয়ার, বিজ্ঞানী ফ্লেমিং, কমা, ওয়ালডেয়ার, কমা, হার্টউইগ, কোষ তত্ত্বের আধুনিক মতবাদ প্রবর্তন করেন। কোষ তত্ত্বের আধুনিক মতবাদ প্রবর্তন করেন যাকে বিজ্ঞানী ফ্লেমিং, ওয়ালডেয়ার এবং হার্টউইগ কোষ তত্ত্বের আধুনিক মতবাদ প্রণয়ন করেন যাকে
এই শব্দটা লেখো, সেল ডক্ট্রিন বলে, সেল ডক্ট্রিন। দেখো এই শব্দগুলো কিন্তু এর আগে ওরকম ব্যবহার করো নাই, শোনো নাই, যাকে সেল ডক্ট্রিন বলে। বিজ্ঞানী ফ্লেমিং ওয়াল্ডেয়ার হার্টউইক কোষ তত্ত্বের আধুনিক মতবাদ প্রণয়ন করেন, যাকে সেল ডক্ট্রিন বলে। দাড়ি সাথে লেখো, তাদের মতে, নাম্বার 1, তাদের মতে প্রতিটি কোষে ডিএনএ ও আরএনএ থাকে। আগের যে তথ্য যে কোষ সকল গঠন ও কাজের একক, তারপর হচ্ছে সকল কোষ তৈরি হয় তার পূর্ববর্তী কোনো কোষ থেকে, এই থিওরি তো তারা সমর্থন করেছেন, সাথে কিছু নতুন অ্যাড করেছেন। আমি সেই নতুন অ্যাডটুকু লিখলাম। প্রথম যে দুইটা বলে গেছেন সোয়ান এবং স্লেইডেন, সেটা আর আমি এখানে লিখলাম না। ওই দুইটা মতবাদকে তারা সমর্থন করে সাথে নতুন কিছু অ্যাড করেছেন, সেই নতুনটুকু আমি লিখছি। তাদের মতে প্রতিটি কোষে ডিএনএ ও আরএনএ থাকে। নাম্বার 2, প্রতিটি কোষে ডিএনএ ও আরএনএ থাকে। নাম্বার 2 লেখো, এক কোষ থেকে পরবর্তী কোষে বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। এক কোষ থেকে পরবর্তী কোষে বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। এক কোষ থেকে পরবর্তী কোষে বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। নাম্বার 3, কোষের ভেতরে নানাবিধ কার্য সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার অঙ্গাণু থাকে। কোষের ভেতরে নানাবিধ কার্য সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার অঙ্গাণু থাকে। কোষের ভেতরে নানাবিধ কার্য সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার অঙ্গাণু থাকে। নাম্বার 4, একই প্রজাতির সকল কোষের রাসায়নিক গুণাগুণ একই রকম থাকে। একই প্রজাতির সকল কোষের রাসায়নিক গুণাগুণ একই রকম থাকে। একই প্রজাতির সকল কোষের রাসায়নিক গুণাগুণ একই রকম থাকে। একই প্রজাতির সকল কোষের রাসায়নিক গুণাগুণ একই রকম থাকে। নাম্বার 5, প্রতিটি কোষের ভেতরে এক প্রকার সাম্যাবস্থা, প্রতিটি কোষের ভেতরে এক প্রকার সাম্যাবস্থা, ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস। প্রতিটি কোষের ভেতরে এক ধরনের সাম্যাবস্থা, ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস, বজায় থাকে।
প্রতিটি কোষের ভেতরে এক ধরনের সাম্যাবস্থা ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস বজায় থাকে। প্রতিটি কোষের ভেতরে এক প্রকার সাম্যাবস্থা ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস বজায় থাকে। নাম্বার 6, অনুকূল পরিবেশে কোষ স্বাধীনভাবে টিকে থাকতে পারে। অনুকূল পরিবেশে কোষ স্বাধীনভাবে টিকে থাকতে পারে। শেষ, আমি 6টা পয়েন্ট দিলাম। এই 6টা পয়েন্টকে বলা হয় আধুনিক কোষ তত্ত্ব বা আধুনিক কোষ মতবাদ, যাকে সেল ডক্ট্রিনও বলে। আর আদি কোষ মতবাদ দিয়েছিলেন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। সেখানে দুইটা থিওরি আছে। এক হচ্ছে কোষ জীবের সকল গঠন এবং কাজের একক, সকল জীবের গঠন ও কাজের একক, আর সকল কোষ তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে। এই দুইটা হচ্ছে আদি কোষ তত্ত্ব, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। আর এইমাত্র যেটা বললাম এটা হচ্ছে আধুনিক কোষ তত্ত্ব বা সেল ডক্ট্রিন, সেটা দিয়েছেন বিজ্ঞানী ফ্লেমিং, ওয়ালডেয়ার এবং হার্টউইক। এবং আমি আধুনিক কোষ তত্ত্বকে 6টা পয়েন্টে লিখাইছি। সবাই কি লিখতে পারছো কিনা বলো? অনুকূল পরিবেশে সকল কোষ স্বাধীনভাবে টিকে থাকতে পারে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোষ তত্ত্ব বা আধুনিক কোষ তত্ত্ব কাকে বলে, এটার কি উত্তর দিতে পারবা বলে মনে হয়? জি স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার পারবো। ইনশাআল্লাহ পারবা। হ্যাঁ, এটা কিন্তু আসে। আধুনিক কোষ তত্ত্ব বা এই কোষ তত্ত্ব কে দিয়েছেন বা কোষ তত্ত্বে কি বলা হয়েছে, এটা কিন্তু আসে। তুমি বোর্ডের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে দেখিও, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বোর্ডের প্রশ্ন দেয়া থাকে। দেখবা যে এই প্রশ্নটা কোনো না কোনো বছর পেয়ে যাবা, আসছে। কোষ তত্ত্ব কাকে বলে বা আধুনিক কোষ তত্ত্ব কাকে বলে, আশা করি লিখতে পারবা। নিচে একটা স্টার চিহ্ন দাও, নিচে একটা স্টার চিহ্ন দাও। জীববিজ্ঞানের যে শাখায় কোষের উৎপত্তি, প্রকারভেদ, গঠন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বা কোষ বিদ্যা বলে। সাইটোলজি, CYTOLYGY। জীববিজ্ঞানের যে শাখায় কোষের উৎপত্তি, প্রকারভেদ, গঠন, কাজ ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বা কোষ বিদ্যা বলে। জীববিজ্ঞানের যে শাখায় কোষের উৎপত্তি, গঠন, প্রকারভেদ, কাজ ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় বা পর্যালোচনা করা হয় তাকে সাইটোলজি বা কোষ বিদ্যা বলে। লিখছো কিনা বলো? জীববিজ্ঞানের যে শাখায় কোষের উৎপত্তি, গঠন, প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে, কাজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বা কোষ বিদ্যা বলে। লিখছো কিনা বলো? জি স্যার। ঠিক আছে, এবার আমরা একটা ছবি আঁকবো। এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের ছবি আমরা আঁকবো। আমি গ্রুপে তোমাদের বেশ কিছু ছবি দিয়েছি, সেগুলো সময় পেলে তোমরা দেখে নিও। আমরা সেখান থেকে যে কোনো একটা ছবি পছন্দ করে আঁকবো। একটা উদ্ভিদ কোষের ছবি আমাদের আঁকতে হবে। হ্যাঁ, আমাদের তো উদ্ভিদ কোষও আছে আবার প্রাণী কোষও আছে। এটা অবশ্য একটা প্রাণী কোষ। এখানে সবই আছে উদ্ভিদ কোষের মতোই, কিন্তু ওই যে কোষ প্রাচীর জিনিসটা নাই, সেজন্য এটা না, আমরা উদ্ভিদ কোষের ছবি আঁকবো। তুমি গুগলের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে, অনেক ছবি পাবে। পছন্দ করে যে কোনো একটা ছবি আমরা আঁকবো। কথা কাটা কাটা আসে, নেটের আবার একটু ফ্লপ করছে নেট। আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের ছবি আঁকবো। ওই যে মাঝে মধ্যে এটা করে, ইদানিং করতেছে। গত 1 সপ্তাহ ধরে আমার ওয়াইফাইটা খুব ডিস্টার্ব দিচ্ছে। আমি বারবার কমপ্লেইন করেও কোনো প্রতিকার পাচ্ছি না। আর এখন প্রতিকারের আশা ছেড়ে দিয়েছি। এখন অফলাইনে কবে যাব সেই আশায় বসে আছি। আমি বললাম তো যে আমি পড়াই ঠিকই, কিন্তু আমি স্যাটিসফাইড না। তাহলে দেখো এখন কি শোনা যায় কথা? জি স্যার। ওই যতটুকু শোনা যায়।
আল্লাহ আল্লাহ করো, এই মাসটা শেষ হলে যেন। ও একটা সুখবর আছে, ওই যে তোমাদের গ্রুপেও আমি লিঙ্কটা করছি, ফরওয়ার্ড করছি। একটা শিক্ষা আইন হতে যাচ্ছে, এটা নিয়ে 10-12 বছর ধরে কাজ চলছে। এখন অবশেষে মোটামুটি বোধহয় মন্ত্রিসভায় এটা উপস্থাপন হয়েছে, পাশও হয়ে যাবে। সেখানে কিন্তু এই যে প্রাইভেট বা কোচিং বা টিউশনি, এটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এটা কিন্তু অবৈধ হিসেবে গণ্য করা হতো, তারপরে তো চলতো, কিন্তু সরকার অবশেষে বাস্তবতা বুঝতে পেরেছে যে আসলে কি বলা যায়, সম্পূর্ণরূপে প্রাইভেট বা টিউশনির দ্বারস্থ না হয়ে স্টুডেন্টদের পক্ষে সব সাবজেক্ট ভালো করে বোঝা সম্ভব না। বিশেষ করে বায়োলজি সোজা ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো, ইংরেজি যাদের দুর্বলতা আছে, এগুলো একদম একা একা পড়া বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়া সম্ভব হতো যদি সেরকমের পর্যাপ্ত শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান থাকতো। 10:1 এটা রেশিও, আদর্শ রেশিও, যে 10 জন স্টুডেন্টের বিপরীতে একজন শিক্ষক থাকবেন। কিন্তু আমরা ক্লাসে গেলে দেখবা, যদি অফলাইনে কলেজ শুরু হয়, দেখবা যে 300 জনের মধ্যে একজন শিক্ষক ক্লাস নেয়। সুতরাং এখানে 300 জন, 200 জন বা 100 জন ক্লাস নিয়ে ক্লাসে সবকিছু বোঝানো সম্ভব নয়। সুতরাং এখানে আমরা ওইদিকে ব্যবস্থা না করতে পেরে এদিকে যদি বন্ধ করে দেই, তাহলে স্টুডেন্টদের ক্ষতি ছাড়া উপকার হবে না। এই বাস্তবতা বোঝার পরে এখন আইনে কিন্তু এটা সিদ্ধতা দেওয়া হচ্ছে যে কি বলা যায়, প্রাইভেট বা টিউশনি বা কোচিং এটা চলবে, এটা নিষিদ্ধ নয়। এটা, এই লিঙ্কটা আমি ফরওয়ার্ড করছি, দেখো, পড়ে দেখো। তো লিখছি আমরা, দেখো, একটি আদর্শ, তবে এই অনলাইনে যে আমরা একত্রিত হয়েছি এইটা কিন্তু থাকবে, এই গ্রুপ কিন্তু থাকবে। কখনো যদি দেখা যায়, অনেক সময় হয় এরকম যে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় বা এসএসসি পরীক্ষার সময় দেখা যায় প্রাইভেট বন্ধ করে দেয়, কোচিং বন্ধ করে দেয়, তখন কিন্তু আমরা অনলাইনে বাধ্য হয়ে পড়বো। বুঝতে পারছো বিষয়টা? বা মাঝে মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য, হ্যাঁ, একটা কি বলা যায়, ছবি বা নোট আদান প্রদানের জন্য অনলাইনের আমাদের এই ইয়েটা থাকবেই, এটা আমরা কখনো ভ্যানিশ করবো না। অফলাইনে পড়লেও প্রত্যেকটা ব্যাচের জন্য একটা অনলাইন গ্রুপ থাকবে, মেসেঞ্জারের একটা গ্রুপ থাকবে। একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন, লেখা পড়া যায় কিনা প্লিজ? জি স্যার। তাহলে আমি একটা ছবি আঁকবো, তোমরাও এই ছবিটা আঁকবা, রাফ খাতায় আঁকো, কিন্তু একটু বড় করে আঁকবা, কিপটামি করবে না, ছবি আঁকার সময় কিপটামি করবে না, তাহলে ছবি ভালো হবে না। উদ্ভিদ কোষের ছবি তুমি নানা রকম ভাবে আঁকতে পারো। আমি এখানে একটা শেপ দিচ্ছি, তুমি প্রয়োজন বোধে অন্য শেপেও আঁকতে পারো। কোষের তো নির্দিষ্ট কোনো শেপ থাকে না, এটা অর্গান টু অর্গান ভ্যারি করে, অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে। আমরা একটা কোষের ছবি আঁকার চেষ্টা করছি, উদ্ভিদ কোষের। সবার বাইরে একটা শক্ত খোলস থাকে এবং এটা মৃত, যাকে বলে কোষ প্রাচীর। এই প্রত্যেকটা পার্ট আবার আমরা ডিটেলস পরে পড়বো। এখন শুধু একসাথে দেখে যাই এট এ গ্লান্স যে একটা কোষে কি কি থাকে। সবার বাইরে যেটা দেখলাম আমরা এখন, এটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এটা ডিটেলস আমরা পরে পড়বো। আর কোষ প্রাচীরের নিচে এই যে একটা লেয়ার আমরা এঁকেছি, এটাকে আমরা বলবো কোষ পর্দা বা কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা, নানা রকমের নাম আছে, কোষ মেমব্রেন, বিভিন্ন নাম আছে, যে কোনো একটা নাম এখানে ইউজ করি। কোষ পর্দা, এইটারও আবার আমরা ডিটেলসটা পড়বো, এটা কিভাবে তৈরি হয়েছে। এই কোষ প্রাচীর, এটার ডিটেলস পড়বো। এই কোষ মেমব্রেন, এটা একদম অ্যাটমিক লেভেল পর্যন্ত পড়বো যে কিভাবে তৈরি হলো। ঠিক আছে, তারপরে দেখো, যেহেতু এটা উদ্ভিদ কোষ, তাই মাঝখানে একটা বড় গহ্বর এঁকে নিতে পারো। উদ্ভিদ কোষের মাঝখানে একটা গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে এই গহ্বর থাকে ছোট ছোট। উদ্ভিদ কোষে এরকম মাঝখানে একটা বড় গহ্বর থাকে, যাকে সেল ভ্যাকুয়াল বা কোষ গহ্বর বলে। এটা আবার একটা পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে, যাকে বলে টনোপ্লাস্ট। সেগুলো আমরা আসবে। এখন একটা নিউক্লিয়াসের ছবি আঁকবো আমরা। আমি কলম ইউজ করতেছি যাতে দাগটা পরিষ্কার দেখা যায়। কেউ যদি পেন্সিল দিয়ে আঁকো সেটাও খারাপ হবে না। আর এইগুলো পরে আবার আমরা সব ডিটেলস আঁকবো। এখন শুধু একটা কনসেপ্ট দাঁড় করানো, এই ছবিটা ধরে ধরেই আবার আমরা পরে পড়তে থাকবো। এতদিন ধরে তোমরা পড়েছো যে নিউক্লিয়াস
তার গায়ে অনেক ছিদ্র থাকে এবং সেই ছিদ্রগুলো মনে করতাম ফাঁকা, কিন্তু আসলে তা নয়, প্রত্যেকটা ছিদ্রই এক ধরনের ছিপি দ্বারা আটকানো থাকে। এইখানে সেই ছিপিটা দেখানো হয়েছে। এই ছিপি কি দিয়ে কিভাবে তৈরি হয়েছে সব আমরা পড়বো ডিটেলস। নিউক্লিয়াসের চারপাশে একটা 2 স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, যাকে নিউক্লিয়ার এনভেলপ বলে। আর এইগুলো হচ্ছে ছিদ্র, এবং এই ছিদ্রগুলো এক ধরনের প্রোটিন দ্বারা আটকানো থাকে। মাঝখানে আবার একটা ঘন উজ্জ্বল বলের মতো থাকে, যাকে নিউক্লিওলাস বলে, মনে করো এটা সেটা। এর ভেতরে একটা তরল পদার্থ থাকে যার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে এক ধরনের সরু সুতার মতো বস্তু ভাসতে থাকে, যাকে বলা হয় ক্রোমোনিমা। ক্রোমোনিমা। এই সরু সুতার মতো জিনিসটাই যখন খাটো আর মোটা হয় তখন নাম হয় ক্রোমোজোম। তো এই বেশি কিছু না, একে এই অল্পের মধ্যে আমরা আকাশ সীমাবদ্ধ রাখলাম। টোটালটাকে আমরা বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যাবার বিভিন্ন পার্ট আছে, এখানে সেটা আর চিহ্নিত করলাম না, তাহলে একটু চিহ্নিতকরণ নিয়ে জায়গা সংকট দেখা দেবে, কারণ আমরা নিউক্লিয়াসটা পরে আবার ডিটেলস আঁকবো। এখানে যদি কেউ চিহ্নিত করো যে এটা নিউক্লিওলাস, এটা নিউক্লিওপ্লাজম, এগুলো ক্রোমোজোম বা ক্রোমাটিন, আর হচ্ছে এগুলো কি বলা যায় নিউক্লিয়ার মেমব্রেন, করতে পারো, না করলেও সমস্যা নেই, কারণ এখানে আমরা সব চিহ্নিত করার দরকার নেই, এগুলো পরে আবার ডিটেলস দিব। এটা ধরে ধরে আমরা সামনে আগাবো। আচ্ছা, এই নিউক্লিয়াসকে আবার চারদিক দিয়ে সুরক্ষা দেয় এক ধরনের নল আছে, সরু সরু এক ধরনের নল। আমরা কিছু নল এঁকে দেই। যেহেতু একটা কোষের সবচেয়ে সফিস্টিকেটেড জায়গা হচ্ছে নিউক্লিয়াস, সুতরাং এটার আবার একটা প্রোটেকশন দরকার আছে। আল্লাহ তাআলা যে জিনিসটার যত বেশি গুরুত্ব তার আবার তত প্রোটেকশন দিয়ে দিয়েছে। নিউক্লিয়াসকে এরকম পুরো প্রোটেকশন দিয়েছে কতগুলো নলের মাধ্যমে। যেমন আমাদের মস্তিষ্ক যেমন খুলির মধ্যে প্রোটেক্টেড থাকে, ঠিক তেমনি নিউক্লিয়াসটা ওই রকমের নল দ্বারা প্রোটেক্টেড থাকে চারপাশ থেকে। নলগুলো নিউক্লিয়াসকে ঘিরে রাখে যেন কেউ ওর ক্ষতি না করতে পারে। এক ধরনের নল এরকম যার ব্যাস সব জায়গায় প্রায় সমান, আর এক ধরনের নল আবার এরকম, কোন জায়গায় ব্যাস বেশি আবার কোন জায়গায় ব্যাস কম। এই দুই ধরনের নল নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এগুলো নিয়ে আবার পরে কিন্তু আমরা ডিটেলস পড়বো, প্রত্যেকটা আইটেম ডিটেলস পড়বো, ডন্ট বি ওরিড, সব আমরা ডিটেলস পড়বো। তাহলে এখানে আমরা দুই ধরনের নল দেখলাম, এক ধরনের নল হচ্ছে কোথাও সরু কোথাও মোটা, আর এক ধরনের নল সব জায়গায় প্রায় একই রকম। এই সব জায়গায় প্রায় একই রকমের ব্যাস বিশিষ্ট এই নলগুলোকে বলা হয় অন্তঃপ্লাজমীয় জালিকা, ইংরেজিতে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অন্তঃপ্লাজমীয় জালিকা। আর যে নলগুলোর কোথাও ব্যাস বেশি কোথাও কম, এগুলোকে বলা হয় গোলজি বস্তু, গলজি বডিও বলে অনেক সময়। কথা শোনা যাচ্ছে প্লিজ? জি স্যার। তাহলে নেট ভালোই আছে, তোমাদের ভাগ্য খারাপ না, এত ভালো তো থাকে না, প্রায় তো দেখা যায় ডিস্টার্ব করতেছে এক সপ্তাহ ধরে। আচ্ছা গেল। এবার আমরা আরেকটা অঙ্গাণু আঁকি। যেহেতু উদ্ভিদ কোষ, সুতরাং এটা আমরা পাবো। এটার নাম হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। নানা রকমের প্লাস্টিড আছে, যেটা সবুজ ওটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। সেই প্লাস্টিডের ডিটেলস আমরা পড়বো। এই এখানে ধরো আমরা একটা প্লাস্টিড কেটে তার ভেতরটা দেখানোর চেষ্টা করেছি, একটা ক্লোরোপ্লাস্ট। এটার ভেতরে কি কি আছে সেটা আর এখানে চিহ্নিত করব না, যেহেতু এটার উপর আলাদা আমাদের পড়তে হবে, শুধু লিখে রাখলাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এবার আরেকটা অঙ্গাণু আমরা একটু এখানে শো করতে চাই, যেটা দেখতে অনেকটা শিম বীজের মতো বা আমাদের কিডনির মতো।
অফলাইনে পড়লে তখন এগুলোর প্রত্যেকটা পিকচার তোমাদের চোখের সামনে আসতে থাকবে, বড় ডিসপ্লে আছে, তাতে একটার পর একটা পিকচার আসতে থাকবে, আর আমি তখন নোট দিতে থাকবো। প্রয়োজন বোধে সেখানে ভিডিও দেখানো যাবে, এগুলো সবকিছুই আছে। কিন্তু এখানে অনলাইনে আবার এত কিছু করতে গেলে অনেক টাইম লস হয়। অফলাইনে কম্পিউটার থেকে সরাসরি দেখানো যায়, যখন যেটা লাগবে তার সবকিছু, ভিডিও বলো, স্টিল পিকচার বলো, যা কিছু পাওয়া যায় গুগলে সবকিছুই ডাউনলোড করা আছে, সবই সাধ্য অনুযায়ী দেখাবো। এই যে আমরা অঙ্গাণুটা বললাম, এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এগুলো অনেকগুলো থাকে, আমরা ধরো একটা আঁকলাম, অসংখ্য থাকে, বেশি আঁকতে গেলে সময় নষ্ট হবে, এত সময় হাতে নাই। তারপরে দেখো দুইটা আমাদের লম্বা লম্বা নল আছে, খুব ইন্টারেস্টিং। পাইপের মতো, একটার সাথে আবার একটা আড়াআড়ি ভাবে থাকে, এরকম। বলতে পারো এই দুইটার নাম কি? হ্যাঁ, সেন্ট্রিওল। এগুলোর সুন্দর ছবি আছে, আমরা পড়বো সেগুলো। একটার সাথে আরেকটা এরকম সমকোণে থাকে। জীবাণু ধ্বংস করতে লাগে স্যার, লাইসোজোম। না, এটা সেন্ট্রিওল। জীবাণু ধ্বংস করতে। সেন্ট্রিওল সেন্ট্রিওল এটা জীবাণু ধ্বংস করতে লাগে না, এটা লাগে কোষ বিভাজনকালে মাকু তৈরির জন্য লাগে সেন্ট্রিওল। তুমি যেটার কথা বলছো সেটাও আছে। অ্যাস্টারে গঠন করে, ওই যে অ্যাস্টারে বিচ্ছুরণ করে দুইটা দুই হ্যাঁ 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 সেটা। আর ও যেটার কথা বললো সেটা হচ্ছে লাইসোজোম। হ্যাঁ, ও যেটার কথা বললো সেটা হচ্ছে লাইসোজোম, যার ভিতরে জীবাণু ধ্বংসকারী তরল পদার্থ থাকে, এনজাইম থাকে। ও যেটা বললো সেটার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম। এরকম আরো ছোট ছোট থলির মতো কিছু অঙ্গাণু আছে, যেমন আছে সেন্ট্রিওল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটাই থাকে। উদ্ভিদ কোষে অনেকের মধ্যে থাকে, অনেকের থাকে না, কিন্তু প্রাণী কোষে সবারই থাকে। সব উদ্ভিদ কোষে থাকে না। নিম্ন শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ আছে, যেমন ছত্রাক, শৈবাল, মস, ফার্ন, এদের থাকে, কিন্তু উন্নত যে সমস্ত উদ্ভিদ আছে তাদের আবার থাকে না সেন্ট্রিওল। আচ্ছা, এবার এরকম লাইসোজোম, গ্লাইঅক্সিজোম, পারঅক্সিজোম এরকম কিছু অঙ্গাণু আছে। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে যেটা ছাড়া কোনো কোষ বাঁচতে পারবে না, সব কোষেই থাকবে সেটা। দেখতে অনেকটা নাশপাতির মতো, নাশপাতির মতো। বলতে পারো এটার নাম কি? রাইবোজোম। হ্যাঁ, রাইবোজোম। এটা ছাড়া কোনো কোষ বাঁচতে পারবে না। নিউক্লিয়াস ছাড়াও বাঁচা যায়, কিন্তু রাইবোজোম ছাড়া বাঁচা সম্ভব নয়। তার কারণ কি সেগুলো আমরা আলোচনা করব। রাইবোজোমের আবার আমাদের ক্লাস আছে আলাদা। অনেকগুলো থাকে, অসংখ্য রাইবোজোম থাকে। তো যাই হোক, আমরা চিহ্নিত করে রাখি রাইবোজোম। এগুলোর প্রত্যেকটা পিকচার দেখবো, আমরা পড়বো। এই আর কি মেজর কিছু বাদ পড়লো কিনা? আর পুরোটা জুড়ে থাকে একটা অর্ধতরল জেলির মতো পদার্থ, যার নাম হচ্ছে সাইটোপ্লাজম। পুরো কোষটা জুড়ে ভরা থাকে একটা অর্ধতরল জেলির মতো পদার্থ। এই সমস্ত অঙ্গাণুগুলো তার ভিতরে ভাসতে থাকে। খুব সুন্দর। তাহলে এর নাম হচ্ছে সাইটোপ্লাজম, যার মধ্যে এই অঙ্গাণুগুলো সব ভাসতে থাকে। এই মোটামুটি একটা কোষের মেজর যে জিনিসগুলো সেটা আমরা আঁকলাম। এরপরে আমরা একটা একটা ধরে সব আবার ডিটেলস পড়তে শুরু করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আজকে মোটামুটি একটু ওয়ার্ম আপ করলাম তোমাদের। চেষ্টা করব পরশুদিন আবার সেম টাইমে আবার ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, হ্যাঁ? আর গ্রুপে রেকর্ড দিয়ে দিব, দেখে নিও পরে যদি লাগে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।